সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি ইতিহাস দ্বিতীয় পত্র থেকে একাদশ দ্বাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় বলশেভিক বিপ্লব থেকে আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বলশেভিক বিপ্লবের ফলাফল বা প্রভাব। আমরা বলশেভিক বিপ্লবের কথা জানি। রাশিয়াতে 1917 সালে যে বিপ্লবটি হয়েছিল সেই বিপ্লবের কয়েকটি নাম রয়েছে। তার মধ্যে বহুল প্রচলিত নামটি হচ্ছে বলশেভিক বিপ্লব, অর্থাৎ বলশেভিক দলের নেতৃত্বে সেখানে একটি বিপ্লব হয়, যে বিপ্লবের মধ্য দিয়ে পৃথিবীর বুকে সর্বপ্রথম একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। তো সেই বলশেভিক বিপ্লব বা রুশ বিপ্লব যেটি 1917 সালে প্রতিষ্ঠিত হয়, সংগঠিত হয়, সেই বিপ্লব শুধু রাশিয়ার ইতিহাসে নয়, বরং গোটা বিশ্বের ইতিহাসে নতুন একটা প্রভাব সৃষ্টি করতে সক্ষম হয়। রাশিয়ার বাইরেও ইউরোপ তথা গোটা বিশ্বকে একটা নতুন পরিস্থিতির সাথে পরিচয় করিয়ে দেয়। অর্থাৎ সমাজতান্ত্রিক আদর্শকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্যই মূলত রাশিয়াতে সেই বিপ্লবটি সংগঠিত হয়েছিল। শুধু রাশিয়াতে নয়, বরং গোটা বিশ্বের সমাজতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠার পরিকল্পনাই ছিল বলশেভিক দলের মূল নীতি বা পরিকল্পনা। তো সে আলোকে আমরা দেখি যে বলশেভিক বিপ্লবের ফলে রাশিয়াতে কি অবস্থা হয়েছিল বা বিশ্ব রাজনীতির ক্ষেত্রে কি অবস্থা তৈরি হয়েছিল, সেই বিষয়টি হচ্ছে আমাদের আলোচনার বিষয়। তো সেখানে আমরা দেখছি যে প্রভাব এবং ফলাফলগুলো পরিলক্ষিত হয়। তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু ফলাফল বা প্রভাব আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব। 1 নম্বর হচ্ছে জারতন্ত্রের পতন, সমাজতন্ত্রের প্রতিষ্ঠা। বলশেভিক বিপ্লবের ফলে জারতন্ত্রের পতন হয়। আমরা জানি যে বিপ্লবের আগে রাশিয়াতে যে রাজনৈতিক অবস্থা ছিল সেটি হচ্ছে জারতন্ত্র প্রতিষ্ঠিত ছিল, স্বৈরাচারী জারতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। তো সেখানে স্বৈরাচারী জারতন্ত্রের উচ্ছেদ করে বলশেভিক দল সেখানে তারা ক্ষমতা দখল করার চেষ্টা করে এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে। বলশেভিক দলের যে আদর্শ ছিল মার্ক্সবাদ বা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা, সেই বলশেভিক দল ক্ষমতা গ্রহণ করেই রাশিয়াতে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে। এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার, সমাজতন্ত্রের যে আদর্শ, সে আদর্শ প্রতিষ্ঠা করতে গেলে প্রথমত তাদের পুঁজিবাদী আদর্শ বাতিল করতে হবে। কারণ সমাজতন্ত্রের বিপরীত আদর্শ হচ্ছে পুঁজিবাদী আদর্শ, পুঁজিবাদী অর্থনীতি। সমাজতান্ত্রিক অর্থনৈতিক মতবাদের বিপরীত মতবাদ হচ্ছে পুঁজিবাদী অর্থনৈতিক মতবাদ, যেটা আগে থেকেই বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত ছিল। সেই পুঁজিবাদী অর্থনৈতিক ধারা বাতিল করে দেওয়া হয় এবং সেখানে যত ধরনের সম্পত্তি, যত ধরনের ব্যক্তি মালিকানা সম্পত্তি এবং রাষ্ট্রীয় অন্যান্য যে শিল্প কারখানা প্রতিষ্ঠান ছিল, সব কিছুই রাষ্ট্রীয় সম্পত্তি হিসাবে প্রতিষ্ঠিত করা হয়। ব্যক্তি মালিকানার যে থিওরি বা মতবাদ, সেটা বাতিল করে দিয়ে সব কিছু রাষ্ট্রীয় মালিকানায় নিয়ে আসা হয় এবং রেশনিং পদ্ধতির মাধ্যমে জনগণের মধ্যে খাদ্য বন্টনের একটা ব্যবস্থা করা হয়। শ্রমের মাধ্যমে মানুষের জীবিকা নির্বাহ করার কথা বলা হয়। ব্যক্তিগত সম্পত্তির মালিকানা বাতিল করে দিই এবং সেখানে বৈদেশিক ঋণের ব্যবস্থা বাতিল করে দেওয়া হয়। রাষ্ট্রীয় ব্যাংক, বিমা যেগুলো আছে সবগুলোই রাষ্ট্রীয় মালিকানায় নিয়ে আসা হয়। তো এইভাবে শ্রমকে একটা সামাজিক মর্যাদার মাপকাঠি হিসাবে গ্রহণ করা হয় এবং শ্রমের ভিত্তিতেই সকলের সুযোগ সুবিধা প্রদান করার চেষ্টা করে রাষ্ট্র কর্তৃক। এইভাবে পুঁজিবাদী অর্থনৈতিক বাতিল করে সেখানে তারা সমাজতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠা করে বলশেভিক বিপ্লবের মধ্য দিয়ে। তো দেখা যাচ্ছে বিশ্বব্যাপী এই সমাজতান্ত্রিক আদর্শ ব্যাপকভাবে প্রভাব সৃষ্টি করতে শুরু করে দেয়। এরপরে 2 নম্বর হচ্ছে ধনী দরিদ্রের বৈষম্য দূর। রাশিয়াতে ব্যাপকভাবে বৈষম্য প্রতিষ্ঠিত ছিল জারতন্ত্রের শাসনামলে। তো সেখানে অসংখ্য মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করত। কিন্তু বলশেভিক বিপ্লবের পর দেখা যাচ্ছে ধনী দরিদ্রের একটা বৈষম্য দূর করার ব্যবস্থা হয়ে যায়। সেখানে সাম্য প্রতিষ্ঠিত হয়। যারা দরিদ্র শ্রেণীর মানুষ ছিল তারা সেখানে অধিকার লাভ করার সুযোগ পেয়ে যায়, তারা তাদের উন্নত জীবনের দিকে তারা অংশগ্রহণ করার সুযোগ পেয়ে যায়। এরপরে
শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। আর রাশিয়া বিপ্লবের আগে শিক্ষা দীক্ষায় পিছিয়ে পড়া একটা দেশ ছিল, কিন্তু বিপ্লবের মধ্য দিয়ে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক একটা পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করে এবং শিক্ষা সংস্কৃতির একটা উন্নয়ন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ব্যাপক উন্নয়নের তারা চেষ্টা করে। এবং যেখানে বিপ্লবের প্রাক্কালে 140টির মতো ক্ষুদ্র জাতিগোষ্ঠী ছিল যারা তার নিজস্ব ভাষায় তারা শিক্ষা দীক্ষা থেকে বঞ্চিত ছিল, কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সব জাতিগোষ্ঠী তারা শিক্ষা দীক্ষায় সুযোগ অর্জন করে তারা একটা শক্তিশালী জাতি গঠন করতে তারা সক্ষম হয়। এবং রুশ জাতির বাদেও অন্যান্য জাতিগোষ্ঠীর মধ্যেও এই শিক্ষা দীক্ষার প্রভাবটা পরিলক্ষিত হয় এবং একটা শক্তিশালী জাতি হিসাবে তারা গড়ে উঠতে সক্ষম হয়। এরপর শ্বেত সন্ত্রাসের উদ্ভব। রাশিয়াতে বিপ্লবের পর একটা শ্বেত সন্ত্রাসের উদ্ভব দেখা দেয়, অর্থাৎ বলশেভিক বিপ্লব সংগঠিত হওয়ার পর, বলশেভিক দল ক্ষমতা গ্রহণ করার পর যারা বলশেভিক দলের বিরুদ্ধে ছিল, অর্থাৎ সমাজতান্ত্রিক আদর্শের বিরুদ্ধে ছিল এবং পুঁজিবাদী অর্থনীতির সমর্থক ছিল, পুঁজিবাদী বিশ্বের সমর্থক যারা, তারা এই বলশেভিক দলকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার তারা ষড়যন্ত্র শুরু করে দেয়। অর্থাৎ ইউরোপীয় বা অন্যান্য পশ্চিমা পুঁজিবাদী গোষ্ঠীর সহযোগিতায় রাশিয়ান কিছু জনগোষ্ঠী বা যারা জাততন্ত্রের সমর্থক ছিল, এই সমস্ত কিছু ব্যক্তি বা গোষ্ঠী তারা বলশেভিক দলকে ক্ষমতাচ্যুত করার জন্য তারা পরিকল্পনা গ্রহণ করে। তো সেই আলোকে তারা বলশেভিক দলকে ক্ষমতাচ্যুত করার যে প্রচেষ্টা চালায়, সেই প্রচেষ্টাকে বলা হচ্ছে শ্বেত সন্ত্রাস বা হোয়াইট টেরর। তো সেই হোয়াইট টেরর বা শ্বেত সন্ত্রাসের মূল কার্যক্রম বা তাদের নীতি ছিল বলশেভিক দলকে ক্ষমতাচ্যুত করে সমাজতান্ত্রিক আদর্শকে ধ্বংস করে দেওয়া। তো সেই আলোকেই তারা কর্মকাণ্ড পরিচালনা করছিল, কিন্তু বলশেভিক দলের নেতা লেনিন তিনি অত্যন্ত দক্ষতার সাথে তার সহযোগীদের নিয়ে এটা মোকাবেলা করার চেষ্টা করেন। লেনিনের দুই বিশ্বস্ত সহচর টটস্কি এবং স্ট্যালিন, তাদেরকে দায়িত্ব দেওয়া হয় এই শ্বেত সন্ত্রাস মোকাবেলা করার জন্য এবং তারা দক্ষতার সাথে তারা বিপরীত তারা লাল সন্ত্রাস তৈরি করেন, রেড টেরর তৈরি করে তারা এই শ্বেত সন্ত্রাসকে মোকাবেলা করেন এবং এই যুদ্ধে দেখা যাচ্ছে অসংখ্য মানুষ এখানে হতাহত হয়, অসংখ্য মানুষকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয় এবং সর্বশেষ দেখা যায় সমাজতান্ত্রিক আদর্শের বিজয় হয়, শ্বেত সন্ত্রাস দমন করা হয় এবং রেড টেরর লাল সন্ত্রাসের মাধ্যমে সমাজতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠিত রাখা হয়। এরপরে যে প্রভাবটা পরিলক্ষিত হয়, বিভিন্ন দেশে বলশেভিক বিপ্লবের প্রভাব, বিভিন্ন দেশে বলশেভিক বিপ্লবের একটা প্রভাব পরিলক্ষিত হয়। তো এর আগে আমরা বলেছি যে বলশেভিক বিপ্লব শুধু রাশিয়ার ইতিহাসে নয়, রাশিয়ার মধ্যেই এটা পরিগণিত ছিল তা নয়, রাশিয়ার বাইরেও ইউরোপ তথা বিশ্বব্যাপী একটা প্রভাব সৃষ্টি হয়। কারণ হচ্ছে সমাজতান্ত্রিক আদর্শ শুধু রাশিয়াতে নয়, বরং গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েই তারা এই আদর্শটা তারা লালন করার চেষ্টা করেছিল। যার কারণে রাশিয়াতে এই বলশেভিক বিপ্লবের মাধ্যমে যে সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করা হলো, তার প্রভাবটা বিশ্বের অন্যান্য দেশেও পরিলক্ষিত হয়। বিশেষ করে এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার এই দেশগুলোতে এর ব্যাপক একটা প্রভাব পরিলক্ষিত হয়। যে সমস্ত ঔপনিবেশিক রাষ্ট্রগুলো ছিল, সেখানে একটা স্বাধীনতার ভাব পরিলক্ষিত হয় এবং স্বাধীনতা লাভের আশায় তারা উজ্জীবিত হয় এই সমাজতান্ত্রিক আদর্শের প্রভাবে। এরপরে শাসন ব্যবস্থার কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় বলশেভিক বিপ্লবের মধ্য দিয়ে। সেখানে যে ডুমা বা সংবিধান সভা ছিল রাশিয়ায়, সেই ডুমা বা সংবিধান সভা বাতিল করে দেওয়া হয় এবং প্রজাতান্ত্রিক সরকারের যে সমর্থক ছিল তাদের অনেক সদস্যকে দেশ থেকে বাধ্য করা হয়, তাদেরকে নির্বাসিত করা হয় এবং প্রজাতান্ত্রিক সরকারের সমর্থক এবং বিপ্লব বিরোধী যে সমস্ত মিউনিসিপাল ছিল, সেই মিউনিসিপালগুলো ভেঙে দেওয়া হয় এবং সেনাবাহিনীর মধ্য থেকে যে সমস্ত সদস্য বিপ্লবের পক্ষে ছিল বা বলশেভিক আদর্শের অনুপ্রাণিত ছিল, তাদেরকে
অফিসার পদে নিয়োগ দেওয়া হয়। সর্বোপরি 1924 সালে একটি সংযুক্ত সোভিয়েত প্রজাতন্ত্র হিসাবে রাশিয়াকে ঘোষণা করা হয়, যেখানে 11টি প্রদেশ বা 11টি রাজ্য অন্তর্ভুক্ত করা হয়েছিল। এইভাবে শাসন ব্যবস্থার কিছু পরিবর্তন বলশেভিক বিপ্লবের পর পরিলক্ষিত হয়। এরপরে ধর্মীয় সংস্কার কিছু পরিলক্ষিত হয়। এখানে ধর্মীয় সংস্কার প্রবর্তন করা হয়, যেখানে রাষ্ট্র এবং গির্জার মধ্যে যে সম্পর্ক ছিল, রাষ্ট্র থেকে গির্জাকে পৃথক করা হয় এবং গির্জার যে সম্পত্তিগুলো ছিল সেই সম্পত্তিগুলো রাষ্ট্র কর্তৃক অধিগ্রহণ করা হয় এবং রাশিয়ার জনগণের বিবাহ দান এবং বিবাহ বিচ্ছেদের অধিকার গির্জার নিকট থেকে কেড়ে নেওয়া হয় এবং সর্বোপরি ধর্ম নিরপেক্ষতাকে রাষ্ট্রীয় আদর্শ হিসেবে গ্রহণ করা হয়। এভাবে ধর্মীয় ক্ষেত্রে কিছু সংস্কার এখানে পরিলক্ষিত হয় রাশিয়ায় বলশেভিক বিপ্লবের পর। এরপরে উৎপাদন হ্রাস। বলশেভিক বিপ্লবের একটা গুরুত্বপূর্ণ প্রভাব হচ্ছে উৎপাদন হ্রাস। রাশিয়াতে ব্যাপকভাবে উৎপাদন হ্রাস হয়ে যায় বলশেভিক বিপ্লবের পর। কারণ হচ্ছে এখানে ব্যক্তি মালিকানার যে ধারণা, সেই ধারণা বাতিল করা হয়, সব কিছু রাষ্ট্রীয় মালিকানায় নিয়ে আসা হয়। যার কারণে মানুষ অনেকেই ভেবেছিল যে তারা তাদের উৎপাদিত ফসল বাজারে চড়া মূল্যে বিক্রি করে তাদের অবস্থার পরিবর্তন ঘটাবে, কিন্তু সরকার সেটা হতে দিচ্ছে না। যার কারণে কৃষক শ্রেণী তারা তাদের প্রয়োজনের অতিরিক্ত ফসল উৎপাদন করা থেকে তারা বিরত থাকে। অর্থাৎ একটা খোরাকির মতো কিছু জমি উৎপাদন করে, কিছু জমি চাষাবাদ করে তারা বাকি জমিগুলো অনাবাদি রেখে দিত, চাষাবাদের বাইরে রেখে দিত। যার কারণে ব্যাপকভাবে উৎপাদন হ্রাস হয় এবং শিল্প উৎপাদনও ব্যাপকভাবে হ্রাস হয় এবং পরবর্তীতে দেখা যায় একটা অনাবৃষ্টির কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণে রাশিয়াতে ব্যাপকভাবে একটা দুর্ভিক্ষের পরিবেশ তৈরি হয়ে যায়, যার কারণে রাশিয়া অর্থনৈতিক দিক থেকে অনেকটা পিছিয়ে পড়ে। এরপরে এনইপি এর প্রবর্তন। এনইপি কি? নিউ ইকোনমিক পলিসি। এনইপি সংক্ষিপ্ত হচ্ছে এনইপি, এর পূর্ণরূপ হচ্ছে নিউ ইকোনমিক পলিসি। নতুন অর্থনৈতিক মতবাদ প্রবর্তন করা হয় যখন এই যে আমরা বললাম উৎপাদন হ্রাস, রাশিয়াতে উৎপাদন হ্রাস দেখা দেয় এবং অর্থনৈতিক ক্ষেত্রে রাশিয়া ব্যাপকভাবে পিছিয়ে পড়ে। যখন শিল্প বিপ্লবের ধারায় বিশ্বের অনেক দেশ এগিয়ে যাচ্ছে একের পর এক, ইউরোপের অন্যান্য দেশ শিল্প বিপ্লবের ধারায় এগিয়ে গিয়ে তারা উন্নত এবং ধনী দেশে পরিণত হচ্ছে, ঠিক তখন রাশিয়া তারা শিল্প বিপ্লবের ধারে কাছেও আসতে পারেনি, বরং অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপকভাবে তারা পিছিয়ে ছিল। সেখান থেকেই বলশেভিক দলের নেতা লেনিন ক্ষমতায় আসার পর তিনি যখন অর্থনৈতিক ক্ষেত্রে পিছিয়ে পড়া অবস্থান থেকে তিনি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন অর্থনৈতিক নীতি তিনি প্রবর্তন করলেন। সেখানে তিনি বললেন যে তাদের যে আদর্শ ছিল সমাজতন্ত্র অর্থাৎ মার্ক্সবাদ, সেই মার্ক্সবাদকে এখনই তারা অক্ষরে অক্ষরে পালন করতে চান না। কারণ এই সমাজতান্ত্রিক আদর্শ নতুন একটি মতবাদ, যেখানে পুঁজিবাদী অর্থনীতি ছিল, সেই পুঁজিবাদী অর্থনীতি বাতিল করে সেখানে সমাজতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠা করা রাতারাতি সম্ভব না। সবাই রাশিয়ার সহ গোটা বিশ্ব যেখানে পুঁজিবাদী অর্থনৈতিক ধারায় অভ্যস্ত, সেখানে পুঁজিবাদী অর্থনীতি বাতিল করে রাতারাতি সেখানে নতুন একটি মতবাদ বা সমাজতান্ত্রিক মতবাদ প্রতিষ্ঠা করা এবং সেখানে সেটা চালু করা, এটা কখনোই সম্ভব ছিল না। যার কারণে সেটা লেনিন উপলব্ধি করতে পেরেই নতুন অর্থনৈতিক নীতি প্রবর্তন করলেন এবং সেখানে তিনি কি বললেন যে এখনই মার্ক্সবাদকে অক্ষরে অক্ষরে পালন করা হবে না। এখানে ক্ষুদ্র ব্যবসায়ী এবং ক্ষুদ্র কৃষকদেরকে তাদের সম্পত্তি ফিরিয়ে দেওয়া হবে এবং যেখানে সমাজতান্ত্রিক আদর্শের কথা ছিল যে সব কিছু রাষ্ট্রের মালিকানায় থাকবে, কিন্তু সেখান থেকে ফিরে এসে লেনিন বলতেছেন যে ক্ষুদ্র ব্যবসায়ী এবং ক্ষুদ্র কৃষকদেরকে তাদের সম্পত্তি ফিরিয়ে দেওয়া হবে এবং রাষ্ট্রের যে 90% শিল্প কলকারখানা এগুলো বেসরকারীকরণ করা হবে, যেখানে সমাজতান্ত্রিক আদর্শ বলছে সব শিল্প কলকারখানা রাষ্ট্রীয় মালিকানায় থাকবে। কিন্তু এই নিউ ইকোনমিক পলিসিতে লেনিন বলছেন যে না, 90% শিল্প কলকারখানা এগুলো বেসরকারীকরণ করা হবে।
এবং জনগণ কৃষকরা তাদের উৎপাদিত ফসল বাজার দরে বিক্রি করতে পারবে। এইভাবে নতুন একটি অর্থনৈতিক নীতি তিনি চালু করেন, যেটার মূল কথা হচ্ছে সমাজতান্ত্রিক আদর্শ থেকে কিছুটা পিছনে ফিরে আসা। তার মূল কারণ হচ্ছে পিছনে ফিরে আসার মূল কারণই হচ্ছে এটা যে জনগণ তারা পুঁজিবাদী অর্থনীতির সাথে তারা খাপ খাইয়ে নিয়েছিল, সেখান থেকে নতুন সমাজতান্ত্রিক আদর্শে তাদেরকে নিয়ে আসা অনেক কঠিন ব্যাপার ছিল। যার কারণে লেনিন এটা বুঝতে পেরেই তারা সরাসরি সমাজতান্ত্রিক আদর্শ বা মার্ক্সবাদকে সরাসরি এখানে বাস্তবায়ন করতে না পেরে তারা কিছুটা ফিরে এসে পুঁজিবাদী ধারায় ফিরে এসে তারা কিছুটা অল্প অল্প করে সেখানে সমাজতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠা করার চেষ্টা করে এবং সেই ধারাবাহিকতায় তারা বিশ্বব্যাপী সমাজতান্ত্রিক আদর্শ পুরোপুরিভাবে বাস্তবায়ন করার চেষ্টা করে। এরপরে হচ্ছে বিশ্ব দুই শিবিরে বিভক্ত হয়ে পড়ে। সমাজতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠার মধ্য দিয়ে রাশিয়াতে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে বিশ্ব দুইটা শিবিরে অর্থাৎ দুইটা গ্রুপে, রাজনৈতিকভাবে দুইটা গ্রুপে বিভক্ত হয়ে যায় গোটা বিশ্ব। একটি হচ্ছে পুঁজিবাদী বিশ্ব, যেটা আগে থেকেই আমেরিকার নেতৃত্বে পরিচালিত হচ্ছিল পুঁজিবাদী বিশ্ব। আরেকটি হচ্ছে 1917 সালে এই সমাজতান্ত্রিক বিশ্ব, যেটা নেতৃত্ব শুরু করে রাশিয়া, এবং তার মধ্যে দিয়ে বিশ্ব দুইটা শিবিরে বিভক্ত হয়ে যায়। যেখানে এককেন্দ্রিক বিশ্ব ছিল, সেখানে দ্বিমাত্রিক বিশ্ব হিসাবে পরিগণিত হয়। এবং এই সমাজতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠার মধ্য দিয়ে দুইটা শিবিরে বিভক্ত হওয়ার মধ্য দিয়ে বিশ্ব একটি স্নায়ু যুদ্ধের পরিবেশ তৈরি করে ফেলে, যেটা 1945 সালের পর অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটা মারাত্মক আকার ধারণ করে। গোটা বিশ্ব দুইটা শিবিরে এভাবে বিভক্ত হয়ে স্নায়ু যুদ্ধের পরিবেশ তৈরি করে, যেটা 1990 সালে সমাজতান্ত্রিক আদর্শের পতন, সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্য দিয়ে এটার পরিসমাপ্তি হয়। যদিও পুরোপুরি পরিসমাপ্তি হয়নি, কিন্তু তারপরেও যে উত্তপ্ত পরিবেশ, সে উত্তপ্ত পরিবেশটার পরিসমাপ্তি হয় 1990 সালে। এই দুইটি শিবিরে বিভক্ত হওয়ার মধ্য দিয়ে যে স্নায়ুযুদ্ধর পরিবেশ তৈরি হয়েছিল, সেই পরিবেশটা 1990 সালে মোটামুটি পরিসমাপ্তি ঘটে। এইভাবে দেখা যাচ্ছে যে বলশেভিক বিপ্লবের ফলাফল বা প্রভাবটা বিভিন্নভাবে পরিলক্ষিত হয়। এই গুরুত্বপূর্ণ প্রভাব বা ফলাফলগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। আজকের ক্লাসটি পর্যন্তই। আগামী ক্লাসে অন্য একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।